একটা ভিতর দিয়ে একটা ছোটো খালের মতো গেছে, এটাকে বুড়িতিস্তা বলে। আমার সময় এটা 22 কোটি টাকা আমরা স্যাংশন করে কাজটা অবশ্য পরবর্তীতে হয়েছে, যে কাজটা খুব ভালো হয়েছে তা না। তো এইরকমভাবে আমরা সাধারণ মানুষ, আর আমি চিকিৎসক, আমি ডাক্তার, সেখানে তো রুগীরা আমার কাছে আসে, আমরা চিকিৎসা দিই অনেক সময় বিনামূল্যে, অল্প মূল্যে। আমরা এটা করে থাকি। আমার মিসেস ডাক্তার, সে প্রফেসর অফ গাইনোকোলজি। এইভাবে আমরা এখানকার সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত রয়েছি। সেখানে আমাদের মাঠের অবস্থান আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখানে আমাদের অনেক সময় মানুষ বলে যে আমরা সর্বদলীয় নেতা। কারণ হলো যে প্রতিপক্ষ বিএনপি, তারাও আমাদের ভালোবাসে, জামাত ইসলামীর লোকও আমাদের ভালোবাসে, আওয়ামী লীগের লোকও ভালোবাসে, সবাই আমাদের সাধারণ মানুষও ভালোবাসে। তো এই জন্য জাতীয় পার্টি যাই হোক, তো এই জন্য আমরা আশাবাদী যে আমরা বিপুল ভোটের ব্যবধানে এখানে আমরা হাত পাখা জয়লাভ করবো ইনশাআল্লাহ। আপনি বলছিলেন যে আপনার এই আসনে আপনাদের অবস্থানটা বেশ ভালো এবং আপনারা জয়ের আশা করছেন, কিন্তু দেশব্যাপী এই যে 11 দলীয় যে সমঝোতা ছিল, এই সমঝোতার যে একটা ভাঙনের যে কথা আমরা শুনছিলাম, সেখান থেকে ইসলামী আন্দোলন বের হওয়ার পরে একটা আওয়াজ আমরা শুনতে পাই যে দেশব্যাপী ইসলামী আন্দোলন একটু কোণঠাসা হয়ে পড়েছে। আপনার এই আসলে এটা ভুল আইডিয়া। জামাত থেকে বা 11 দল থেকে ইসলামী আন্দোলন বের হওয়ার পরে উল্টো জামাতই কোণঠাসা। আগে জামাত কি স্বপ্ন দেখতো? সরকার গঠন করবো। আমরা স্বপ্ন দেখতাম ইসলামী আন্দোলন জামাত মিলে আমরা সরকার গঠন করবো। এখন কি এখন জামাতে ইসলাম সরকার গঠন করতে পারতেছে? জামাতে ইসলাম, আপনি শুনছেন যে ইসলামী আন্দোলন বের হওয়ার পরে প্রায় 100 সিটে তারা ড্রপ, একদম তাদের পপুলারিটি কমে গেছে, মানুষ ধসে পড়ছে। পলিটিক্যাল পার্টির ভোট তো বেশি নিয়ে নি ভাই। জামাতে ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, পার্টির মূলত কারোরই পার্টির ভোট দিয়ে নির্বাচিত হওয়া যায় না। নির্বাচিত হতে গেলে সাধারণ মানুষের ভোট লাগে। তো এইখানে জামাতে ইসলাম আপনি দেখবেন যতটা কর্মী অতটা ভোট। আমার ইসলামী আন্দোলনের কর্মী সিগনিফিকেন্ট রয়েছে, আমাদের মুজাহিদ কমিটি আছে, কিন্তু শুধু এটা দিয়ে কিন্তু এমপি নির্বাচিত হওয়া যায় না। আপনার সাধারণ মানুষের ভোট লাগে। তো সাধারণ মানুষের ভোটের জন্য একটা এমপি ক্যান্ডিডেট মানুষ দেখে তার সোশ্যাল কন্ট্রিবিউশন কীরকম, সমাজে সে কেমন কাজ করছে, মানুষের সুখে দুঃখে কীভাবে তার পাশে দাঁড়িয়েছে। তো এইটা যদি ভালো থাকে তখন মানুষ সিদ্ধান্ত নেয়, তাকে ভোট দেয়, এইভাবে এমপি নির্বাচিত হয়। তো বাংলাদেশে যদি আমরা জোটবদ্ধ থাকতাম অথবা আমরা সরকার গঠন করতে পারতাম। ইসলামী আন্দোলন বের হয়ে আসার পরে অবশ্যই জামাত বা ওই দল, জামাতের সাথে অন্যান্য দল যারা আছে আপনি জানেন যে তারা কতটা সিটে জিততে পারবে। আপনি 12 তারিখের পরে দেখবেন জামাতের অন্যান্য শরীর যারা আছে তারা যে সিগনিফিক্যান্ট আসনে জিতবে, এটা আমার মনে হয় না। এবং জামাতে ইসলামী যে সরকার গঠন করার তারা একটা স্বপ্ন দেখছিল, এটা তো আমার মনে হয় কোনোভাবেই সেই পর্যায়ে যাওয়া সম্ভব না। আর ইসলামী আন্দোলন এককভাবে নিয়ে সারা বাংলাদেশে আমাদের অনেক জায়গায় প্রভাব রয়েছে, অনেক জায়গায় আমাদের ভোটার রয়েছে। আমরা আশা করি অনেক জায়গায় এককভাবে আমরা নির্বাচিত হব। এখন আপনি বলতে পারেন যে ইসলামী আন্দোলন কেন বের হয়ে আসলো? তা কোনোভাবেই ইসলামী আন্দোলন এই জোট থেকে বের হয়ে আসার ওরকম আমাদের চিন্তা ছিল না। তো বেসিক্যালি যখন দেখা গেল একটা হলো আসন সমঝোতা, সেই আসন সমঝোতা এখানে অনেকটা আমার আমির সাহেব, নায়েবে আমির, তারা অনেকটা এখানে তাদের প্রতি তাদের যে ওয়েলকামিং বিহেভ, এটা আসলে ছিল না। অনেক সময় ডেট পিছানো হয়েছে, অনেক সময় কমিটমেন্ট ঠিক রাখা হয়নি, অনেক সময় আমাদের ভাষায় এটা ঘোরানো হচ্ছে যে না এই হবে হবে। এবার আস্তে আস্তে এটা আপনি দেখছেন যে নির্বাচন নির্বাচন একদম যখন উইথড্রোর সময়, এই সময় পর্যন্ত ওই দিকে যাওয়া হচ্ছিল। এবং নট অনলি দ্যাট, আগে কথা ছিল, আগে ছিল উৎসবমুখর পরিবেশে একটা বাক্স, মানে আমরা 11 দল মিলে একজন ক্যান্ডিডেট নমিনেশন পেপার সাবমিট করবে, তার সাথে আর 10 দল থাকবে, সবাই মিলে একজন নমিনেশন পেপার সাবমিট। তো সেটা কিন্তু হয়নি। ইসলামী আন্দোলন এটা বুঝে ফেলছে যে সামথিং রং, এই জন্য তারা কিন্তু 272টা আসনে আপনি জানেন নমিনেশন পেপার সাবমিট করেছে। আচ্ছা, এখানে আমি একটু ছোট করে আপনার মানে কথার সম্পূরক হিসাবে একটা প্রশ্ন রাখি যে আপনাদের ব্যাপারে যে অভিযোগটা করা হয় যে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করলে তারা 10টি আসনও পাবে না, কিন্তু সেখানে তারা 100টি আসনের যে দাবি করে, এটা আসলে অযৌক্তিক, যার কারণে এই সমঝোতাটা হয়। এই ব্যাপারে আপনাদের অবস্থান? না, 100 আসনে আমরা দাবি করেছি, এটা ভুল। আমরা একটা সিগনিফিকেন্ট সন্তোষজনক আমরা আসন চেয়েছি। তা সেখানে তো প্রথমে যেমন রংপুর বিভাগ আছে,
রংপুর বিভাগে যারা কোঅর্ডিনেট করতেছিল ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং হামিদুর রহমান আজাদ, তারা তো প্রথমে বলছে রংপুর ডিভিশন তারা কোনো সিটিই দেবে না। পরবর্তীতে পর্যায়ক্রমে একসময় হয়তো তারা এগ্রি করেছে। আমরা তো রংপুর ডিভিশনে 33 আসন, সেখানে আমরা হয়তো 5-6টা আসন চেয়েছি, বাকিরা তো জামাত এবং অন্যান্য শরিক দলগুলা এটাকে এনজয় করবে। বাট এটা বেসিক্যালি তারা রাজি হয়নি এবং পরবর্তীতে আপনারা দেখবেন ফেসবুকে যে 45 আসন নেগোসিয়েশন এটা যেটা আসছে, সেখানে দেখবেন আমাদের উলিপুর নেই, আমাদের কুড়িগ্রাম 2 এটা নেই, রংপুর আমাদের সদর আসন যেটা এটা পিএল সাহেব ওখানে ভালো, উনি ওখানে পপুলার পার্সন, সেটাই হবে, সেখানে ওই আসনটাও কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। এই জন্য আমরা দেখেছি যে যেখানে আমরা জিতবো না তো সেখানে আসন নিয়ে তো কোনো লাভ নেই, যেখানে আমরা জিতবো সেখানে আমাদের আসন নিতে হবে। একদিকে হলো আসন সংখ্যাটা কম, অন্যদিকে হলো আমাদের ডিজায়ার্ড আসন সংখ্যা যদি কম হয়, 45 যদি সিট হয়, তাহলে আমরা যেখানে জিতবো সেখানে আমাকে সিট নিতে হবে যাতে করে আমরা জিততে পারি। এবং অ্যানাদার থিং আপনারা দেখবেন এনসিপির মতো দলকে যারা বাংলাদেশে এরকম ভিত্তিক তারা স্থাপন করতে পারেনি, তাদের 30টা আসন, এলডিপির মতো চিটাগাং বেজ একটা সংগঠন, সেখানে 7টা আসন তাদের দিয়ে দেওয়া হয়েছে। ঘড়ি মার্কা আপনি দেখবেন ওই সময় তাদেরকে 10টা আসন দেওয়া হয়েছে, রিক্সা মার্কা 20টা আসন। তো এইখানে এই শরিক দলগুলোকে এখানে আসন কমানো যেত। আমার পলিসি ছিল যে রিক্সা যে মার্কা আছে তাদেরকে যদি 15টা আসন দেওয়া যায় নো প্রবলেম, ঘড়ি মার্কা যে আছে তাকে এখান থেকে 5টা কমানো যায়, এটাও সমস্যা না। এলডিপি 7টা থেকে 5টা করা যেত। এবং এনসিপি যে নাহিদকে বলা যেত যে না ইসলামী আন্দোলন তাদের আসন সংখ্যাটা কমিয়ে আসতেছে, তোমরা একটু কনসিডার করো, তারাও হয়তো 2টো সিট ছেড়ে দিত। এই জন্য সমঝোতার মাধ্যমে এটা ইলেকশন করা যেত। বা যারা পলিসি মেকিংয়ে ছিল, যারা এটা নেগোশিয়েট করতেছে, এখানে আই থিঙ্ক এটা সামথিং রং। এটা আপনি বলছেন যে সামথিং রং, বাট আমরা আসন সমঝোতার বিষয়টা যেমন আছে, আপনাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আরও একটা বিষয় মানে বলা হয় যে নাহিদের কথা আপনি বলছিলেন, নাহিদ ইসলামের কথা, এনসিপির যিনি আহ্বায়ক, এনসিপির ব্যাপারে আপনাদের একটা অভিযোগ হচ্ছে যে জামায়াতে ইসলাম এই 11 দলীয় বা এই 8 দলীয় যে আপনাদের সমঝোতা ছিল সেখানে পরবর্তীতে আরও 3টা দলকে আপনাদের সঙ্গে বা ইসলামী আন্দোলন আরও অন্যান্য শরীফদের সঙ্গে আলোচনা করা ছাড়াই তারা এখানে ইনক্লুড করে। না, আমি বুঝতে পারছি এরকম একটা অভিযোগও আপনাদের না, ছিল, এটা কি ভাঙনের একটা কারণ? না, ভাঙনের একটা কারণ না হলেও এটা একটা স্বাভাবিক উদ্যোগ। যখন আমরা 8টা দল নিয়ে সমঝোতা করছিলাম, তখন যে কোনো দলকে আপনি যখন লিঙ্ক করাবেন তখন তো আরেকজনকে বলতে হবে যে না এনসিপি, এলডিপি, এবি পার্টি এরা জয়েন করতে চায়। তো এটা আমাদের কাছেও আমাদের আমির সাহেব আছেন, ওনার কাছে তো অনেক দল আসছেন, ওনার কাছে যখন দল আসে স্বাভাবিকভাবে উনি যারা এটার বড় বড় পার্টি যেগুলো আছে অবশ্যই শেয়ার করা উচিত। সেক্ষেত্রে জামাত ইসলামের আমির মামুনুল হক অবশ্যই ওনাদের সাথে শেয়ার করে যে এই পার্টি আসতে যাচ্ছে। তো সেখানে অবশ্যই এই 3টা দল যখন আসে তখন জামাতের আমির মহোদয়, ওনার উচিত হলো অ্যাটলিস্ট ইসলামী আন্দোলনের আমিরকে জিজ্ঞেস করা বা একটু শেয়ার করা যে এরকম 3টা দল আসতে যাচ্ছে, তা আপনার অপিনিয়ন কি। আমরা তো কোনোভাবে দ্বিমত করবো না, বাট এটা ভদ্রতা, এটা নর্মাল কার্টিসি, এটা জিজ্ঞেস করা, আস্ক করা। কিন্তু আপনাদের অভিযোগ হচ্ছে যে তারা সেই সেই জিজ্ঞেসটাও তারা করেনি। এর পাশাপাশি আপনাদের আরও একটি অভিযোগ ছিল যে জামায়াতে ইসলাম দেশে ইসলামী শরিয়া বাস্তবায়নের ব্যাপারে হ্যাঁ, এটা তো একটা তারা ইম্পর্টেন্ট জিনিস। এই বিষয়টা আপনারা কি আসলে মনে করেন যে জামায়াতে ইসলাম দেশে ইসলামী আইন বাস্তবায়ন করতে চায় না? না, এখন জিনিসটা হলো সত্যিকার অর্থে কি জামাতে ইসলাম বেসিক্যালি অন্যান্য পার্টির মতো একটা পার্টি, সেখানে হয়তো ইসলাম ধর্ম কিছুটা তারা হয়তো এটাকে ফলো করে। বাট ইসলামী আন্দোলন আমাদের তো আমির সাহেব উনি তো ইসলামিক অ্যাজ এ লিডার যারা আছে তারা তো সত্যিকার অর্থে তারা কোরআন এবং হাদিসের মানুষ, তারা এই লাইনে পড়াশোনা করার মানুষ, তারা তো ইসলাম এস্টাবলিশ করতে চায়, ইসলামী নিয়মকানুন যেটি আছে সেটা বাংলাদেশে প্রবর্তন করতে চান। তা শরীয় ভিত্তিক আইন এটা ইসলামী আন্দোলন করতে চায়, সেখানে হয়তো জামাতের একটু দ্বিমত থাকতে পারে, তারা হয়তো গ্র্যাজুয়ালি শরীয় ভিত্তিক আইন চালু করতে চায়, সেটিও হতে পারে। আরেকটি হলো জামাতের আমির মহোদয় যখন খালেদিয়ার সাথে খালেদিয়ার মৃত্যুর পরে যখন ওখানে দেখা করতে গেছেন তারেক রহমানের সাথে, সেখানে তো উনি বলেছেন যে আমরা একটা
সমঝোতা বা জাতীয় সরকার এরকম করা যায় কিনা এরকম একটা ইঙ্গিত করেছেন। এইটিও তো এখানে তো আমাদের আমিষের সাথে উনি এটা শেয়ার করেননি, এটিও একটা সমস্যা। মানে আপনারা আশঙ্কা করছেন যে বিএনপির সঙ্গে মিলে জামায়াত একটা জাতীয় সরকারের দিকে যাবে বা হয়তো এরকম- ওই রকমই উনি তো একটা ইঙ্গিত দিয়েছেন। আচ্ছা, তাহলে প্রশ্ন আসে যে আপনাদের মানে দলের মহাসচিব সম্ভবত গাজী আতাউর রহমান সাহেব, যুগ্ম মহাসচিব, তিনি একটা জামায়াতের ব্যাপারে একটা অভিযোগ এনেছিলেন। ওই যে জামায়াতের একটা ব্রিফিংয়ে একজন খ্রিস্টান মহিলার একটা বক্তব্যকে কেন্দ্র করে যে জামায়াত দেশে ইসলামী আইন বাস্তবায়ন করতে চায় না। প্রশ্ন হচ্ছে, ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যেতে পারে, আপনারা কি মনে করেন যে যদি 12 ফেব্রুয়ারিতে আপনারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসতে পারেন, আপনারা কি ইসলামী আইন বাস্তবায়ন করবেন? না, ইসলামী আন্দোলন তো করে ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য, যাতে এই দেশে কোরআন সুন্নাহর আইন চালু থাকে। তো সেটার জন্যই তো ইসলামী আন্দোলন পলিটিক্স করে। সেখানে হয়তো অনেক সময় অনেক বার থাকে বা সিচুয়েশন এনভায়রনমেন্ট এটাকে কমফোর্টেবল করা হয় যে আমরা কোন আইনকে ইসলামী আইন চালু করবো। তো সেখানে সুদভিত্তিক সমাজ ব্যবস্থা এটা তো ইজিলি কন্ট্রোল করা যায়। ইনসাফ প্রতিষ্ঠা এটা তো আপনি করতেই পারেন। সমাজের মধ্যে যেভাবে ঘুষ সুদ এগুলো চলছে কিন্তু কন্ট্রোল করা কোনো কঠিন না। আমরা যদি ঘুষ বন্ধ করতে চাই ইসলামী আন্দোলন পাওয়ারে, আমরা বলি দেবো যে যে কোনো অফিসার এরা যদি ঘুষ গ্রহণ করে চাকরি থাকবে না, তাদের 10 বছর কারাদণ্ড। আবার যে ঘুষ দেবে তাকেও কিন্তু 10 বছর কারাদণ্ড এবং এবং অন্যান্য আর্থিক দণ্ড হতে পারে। এটা কন্ট্রোল করা খুবই ইজি। আমরা যদি অ্যানাউন্স করে দিই যে ঘুষ দেবে এবং যে ঘুষ নেবে, এটা যে ইনফরমেশন যদি কেউ দিতে পারে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার। আপনি দেখবেন সুদ ঘুষ এটা দেখবেন বন্ধ হয়ে যাবে, ওই একদিনের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। তো এরকম আছে মদের দোকান, তো মদ যারা যারা খান, ঠিক আছে, ইন্টারন্যাশনাল হোটেলগুলোকে এটা অ্যালাউ করা যাবে। বাট যত্রতত্র আপনি জেলা লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেল, উপজেলা লেভেল, সেখানে মদের দোকান অ্যালাউ না। তো এইটা বন্ধ করতে তো এইটা 2 মিনিট লাগবে। যা সেটা স্থিতি ইস্যু করে দিলে এইসব মদের দোকান বন্ধ হয়ে যাবে। মানে আপনি বলছেন যে আপনারা ধাপে ধাপে ইসলামী আইন বাস্তবায়নের দিকে অগ্রসর হবেন। না, সেটা তো বটেই। তারপরে ইমিডিয়েটলি অনেক কাজই তো করা যাবে। অনেক ইনসাফ, আপনি অফিস আদালত যেভাবে এখন চলে, তো সেখানে যদি এরকম নির্দেশনা দেওয়া হয় তাহলে কে না চায়, শান্তি সবাই চায়। মানে এই জায়গাটা আপনাদের এবং জামায়াতের মধ্যে পার্থক্যটা কোনটা? না, জামাত ইসলামী দল ঠিক আছে, তারপরে আমরা তো পিওরলি ইসলামী আন্দোলনের ইসলামী দল, পিওরলি আমরা বলবো। জামাত তো এর আগেও বিএনপির সাথে ছিল, এক সময় তারা সরকারে ছিল। তা সেখানে তো আমরা ওই রকম পারফরমেন্স তখন কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি যে কোরআন সুন্নাহর আইন কীভাবে চলবে। তা এইভাবে তখন যখন বিএনপির সাথে ছিল তখন তো বিএনপির মতোই তখন সরকার পরিচালিত হয়েছে। তো ইসলামী আন্দোলন যদি আল্লাহ রহমতে আমরা ক্ষমতায় যেতে পারি তাহলে অবশ্যই অনেক নিয়মকানুন আছে যেটা ইমিডিয়েটলি ইমপ্লয় করা সম্ভব। ইমিডিয়েটলি আমরা এটাকে কার্যকর করবো। যেগুলো ইমিডিয়েটলি করা সম্ভব সেগুলো আপনারা করবেন, আর যেগুলো Right. ধাপে ধাপে সম্ভব সেগুলো সেটা ধাপে আমরা ধাপে। যেতে পারি আস্তে আস্তে। আপনি একটু আগে বলছিলেন যে আপনাদের যে আসনগুলো, ইসলামী আন্দোলনের যে আসনগুলো, ইসলামী আন্দোলনের সেন্ট্রাল থেকেও মনে করা হয় যে আসনগুলোকে তারা সম্ভাবনাময় আসন হিসেবে দেখে। এর মধ্যে আপনার এই আসনটাকেও অনেকেই বলে এই এই না, এই ব্যাপারটা। আসন তো অবশ্যই সম্ভাবনাময়। আমরা কুড়িগ্রামের বেসিক্যালি 4টে আসনেই এখানে সম্ভাবনাময়, কারণ কুড়িগ্রাম এটাকে দ্বিতীয় চরমনেই বলা হয়। তো এইখানে আমাদের আমির সাহেব প্রতি বছরে 3 দিন করে এখানে এসে থাকেন, বিরাট একটা মাহফিল হয়। এই জন্য ইসলামী আন্দোলনের মুজাহিদ কমিটি সহ অন্যান্য দলগুলো এখানে অনেক বেশি। ইন এডিশন আমাদের কুড়িগ্রামে 1 নাগেশ্বরী গঙ্গাবাড়ি, সেখানে আমাদের জনবল তৈরি হয়েছে, ওখানে যে নেতৃত্ব দিচ্ছে এখন সে এখনও দিতে পারে। এবং কুড়িগ্রাম 2 এখানে আমাদের একজন মাদ্রাসার অধ্যক্ষ, উনিও ভালো মানুষ, এবং ওখানেও আমরা জিতে দিতে পারি। এখানে কুড়িগ্রাম 3 উলিপুর আসন নিয়ে আমি যেখানে আছি, তো সেখানে তো আমি একবার এখানে সংসদ সদস্য ছিলাম। একবার আমি উপনির্বাচনে আওয়ামী লীগের সাথে ফাইট করি আমি এখানে নির্বাচিত হয়েছি। তো ওই সময় আপনি বোঝেন সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তার এগেনস্টে এমপি হওয়া তো নো ডাউট এটা একটা কঠিন কাজ। তো সেই সময় আমরা নির্বাচিত হয়েছি। এক্ষেত্রে কেউ কেউ যে বলে, যে অনেকে অভিযোগ করে যে সেই সময় আওয়ামী লীগের মদতেই আপনি এমপি হয়েছিলেন এবং জাতীয় পার্টির সম্ভবত সেই সময় আপনি করতেন,
যে আওয়ামী লীগের মদদে আপনি সেই সময় এমপি হয়েছিলেন, এটার জবাব না না, আওয়ামী লীগের মতো কি, তখন তো আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল, আমরা তো আওয়ামী লীগের এগেনস্টে নির্বাচন করছি জাতীয় পার্টি থেকে। তারা তো ফাইট করছে এবং আমাদের গাড়ি ভাঙছে, আমাদের ওই সময় অনেক গণ্ডগোল করছে তারা, জেতার জন্য অনেক ভোটারকে ভোট দিতে তারা হুমকি দিয়েছে, যেগুলো আমাদের ভোটার, তোমরা ভোট দিয়ে দিতে পারবে না। আমাদের কিছু এরিয়া আছে যেখানে আমাদের ভোট বেশি, সেখানে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এবং আলটিমেটলি তারা তো অনেক সেন্টার আছে, সেখানে সেন্টার দখল করেছে, সেখানে তারা সিল মেরে বিভিন্নভাবে সেখানে